এখন ধুরন্ধরে অক্ষয় খান্নার কামব্যাক হয়ে গেছে, অ্যানিমেলে ববি দেওলের কামব্যাক হয়ে গেছে, মিউজিকে গুরু রন্ধেভার কামব্যাক হয়ে গেছে, ক্রিকেটে বিরাট কোহলির কামব্যাক হয়ে গেছে। এবার একাডেমিকে তোমার কামব্যাকের সময় চলে এসছে। স্কোর এ ইন এআই এক্সাম ইন 5 days। 5 দিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সামে এ গ্রেড স্কোর করবে কিভাবে? তো সবার প্রথম প্রশ্ন তোমার মাথায় আসতে পারে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সে কি এ গ্রেড স্কোর করেছি? উত্তর হচ্ছে হ্যাঁ। 5 দিন পরে করেছি? উত্তর হচ্ছে না, 5 দিন লাগেনি, 5 দিনেরও কম টাইম লেগেছে। তবে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই কলেজে কিছু পড়েছিলাম তাই হয়তো, কিন্তু সেই জিনিসটাও নয়, আমি এই ভিডিওর আগেই সেটা বলবো অবশ্যই। তো সবার আগে বলা যাক যে এই ভিডিওটা কাদের জন্য হতে চলেছে। প্রথমত যাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটার এক্সাম আছে তাদের জন্য বিশেষ করে, তাছাড়া যে কোনো থিওরিটিক্যাল এক্সাম যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা অতটাই বেনিফিশিয়াল। তবে এআই যাদের আছে তাদের জন্য স্পেশাল আলাদা কিছু টিপস বলা হবে, বাকি টিপসগুলো যে কোনো থিওরিটিক্যাল এক্সামেই কাজে লাগবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টের সেমিস্টার এক্সামের জন্য তোমাদের আর মাত্র 5 দিন বাকি আছে। এই 1, 2, 3, 4, 5 দিন বাকি, 16 তারিখে তোমাদের এক্সাম আছে। তো ভিডিওর স্টার্টিংয়ে আমি বললাম যে আমার 5 দিনও লাগেনি, 5 দিনেরও কম টাইম লেগেছে। তো কতটা কম? উত্তর হচ্ছে 5 ঘন্টা। মানুষে এক্সামের আগের সপ্তাহ পড়ে, কেউ কেউ এক্সামের আগের দিন পড়ে, আমি এক্সামের আগের দিনও নয়, জাস্ট এক্সামের দিন পড়েছিলাম। 5 ঘন্টা, একদম এক্স্যাক্ট টাইম বলছি না, কাছাকাছি 5 ঘন্টার মতো। এই ভিডিওটায় আমি আমার এক্স্যাক্ট স্ট্র্যাটেজি বলবো যেটা থেকে আমি বেনিফিট পেয়েছি এবং তুমিও বেনিফিট পাবে। ইফ আই ক্যান ডু ইউ ক্যান টু। আরেকটা জিনিস বলে দিই যে এই এক্সামটা আমি দিয়েছি এখনও 1 বছরও হয়নি, তাই যেই টিপসগুলো বলবো সেগুলো এখনকার জন্য সব থেকে বেশি রিলেভেন্ট। এই ভিডিওটায় আমি কোথা থেকে পড়েছিলাম, কতক্ষণ পড়েছিলাম, কিভাবে পড়েছিলাম, কোন প্লেলিস্ট ফলো করেছিলাম, কোন নোটস থেকে পড়েছিলাম, সেই সমস্ত কিছু A to Z বলা হবে এবং কিভাবে খাতায় লিখেছিলাম সেটাও বলা হবে। তো সবার প্রথমে একটা জিনিস তোমার মাথায় আসতেই পারে যে হয়তো বাড়িতে আগে থেকে কিছু পড়ে রেখেছিলাম, কিংবা কলেজে যখন ছিলাম কলেজে কিছু না কিছু তো পড়িয়েছে। তো সেই ডাউটটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, এই কোর্সটা আমাদের কলেজে যখন স্টার্ট হয়েছিল, সেই কোর্স স্টার্ট হওয়ার পর অনেক দিন পর এই সাবজেক্টের টিচারটা আসেন। তো এসে পরে প্রথম দিনে উনি সিলেবাস দেখতে চাইলেন আমার কাছে, আমি সিলেবাসটা দেখালাম যে স্যার এই ইউনিটগুলো আছে, এই সবগুলো আছে এআই সাবজেক্টে। তো সেটা খুব স্বাভাবিক জিনিস, প্রথম দিন দেখলেন ওইভাবে চলে গেলেন। সেকেন্ড দিন এলেন, বললেন এটা পড়ার জন্য কোনো বই আছে কি না, তো আমি সেটাও দেখালাম, এই বইটা সিলেবাসের অ্যাকর্ডিং অ্যাভেলেবেল আছে, তো সমস্ত কিছু ওইভাবে বললাম। কিন্তু প্রথম দুদিন মানা যায়, কিন্তু তারপর আস্তে 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 দিন যেতে থাকলো, ওই একই জিনিস, কোথায় সিলেবাস, কোথা থেকে পড়বো, সেই সব জিনিসই হতে থাকলো, পড়াশোনা কিচ্ছু হলো না। এবং একদম লাস্টের দিকে টিচার ক্লাসে আসতেন এবং বলতেন, খুদ সে পড় লো বেটা, আপনা ফোন নিকালো, সার্চ করো আর পড় লো। লিটারেলি এই কথাগুলো বলতেন, মানে নিজেরা সার্চ করে পড়ে নাও। তো সেই জন্যই কলেজ থেকে জাস্ট 0 পড়ানো হয়েছিল আমাদের, একটা কিচ্ছু না। তো তোমার মনে যদি এই চিন্তাটা আসছিল যে নিশ্চয়ই আগে কিছু পড়েছিলাম বা কলেজে কিছু পড়ানো হয়েছে, সেই জিনিসটা আমি প্রথমেই দূর করে দিলাম যে না, কিছু পড়ানো হয়নি। তো এইবার লাস্টের কদিনে আমি কিভাবে পড়েছিলাম যাতে আমি এ গ্রেড স্কোর করতে পেরেছি, এবং শুধুমাত্র এই সাবজেক্টটা নয়, বাকি সাবজেক্টেও, কোনো সাবজেক্টে তো ব্যাকলগ তো ছিলই না, সেই সেমিস্টারে একটা সাবজেক্টে খালি আমার ডি এসেছিলো, আর বাকিগুলোতে তার থেকেও অনেক বেশি বেশি করে মার্কস এসেছিলো, মানে ডিও আসেনি, তার থেকে বেশি এসেছিলো অনেক। তাই শুধুমাত্র এই একটা সাবজেক্ট নয়, সব সাবজেক্টই এটা কাজে দেয়। একটা সাবজেক্টে হলে হয়তো লাক বলা চলে, কিন্তু সব সাবজেক্টে যখন হয়েছে সেটা তার মানে লাক নয়। এটা একটা প্রপার স্ট্র্যাটেজি, আমার প্রতিটা সাবজেক্টে কাজে দিয়েছে এবং তোমারও দেবে। সবার প্রথম টিপস হচ্ছে নো দ্য সিলেবাস স্ট্রাকচার ক্লিয়ারলি। সবার প্রথমে তোমার সিলেবাসটাকে A to Z সমস্ত কিছু জানা দরকার, যে কোথা থেকে কি আছে, কোনগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু তোমার A to Z জানা দরকার। তো তোমাদের সিলেবাসে টোটাল 5টা ইউনিট আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট, তারপর এটা সেকেন্ড ইউনিট, এখানে থার্ড ইউনিট, তারপর ইউনিট 4 আর ইউনিট 5। তো এর মধ্যে ইউনিট 1-এর মধ্যে দেখো আবার 3টে ভাগ আছে। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর ইন্টেলিজেন্ট এজেন্টস, তারপর প্রবলেম সলভিং।
তো সব কটা মিলিয়ে এইভাবে সিলেবাসটা ভালো করে লিখে নাও প্রথমে, এবং এই 3টে পার্ট আছে, 3টে পার্টকে একবারে করার চেষ্টা করো। তো আমি যেমন তখন কি করতাম, আমার এই 3টে পার্ট আছে, তো সিলেবাসটাকে এইভাবে লিখে দিতাম, এরকমভাবে গোল করে বক্স করে নিতাম। একটা পুরো ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হচ্ছে পড়া, তখন আমি এই বক্সটা ফিল করে দিতাম, এইভাবে এটা পড়া হয়ে গেলে এটা ফিল করে দিতাম। তো এইভাবে 3টে ফিল মানে পুরো ইউনিট 1টা আমার হয়ে গেছে। তো এইভাবে আমি ফলো করতাম। আর সব কটাতেই তাই, এখানে যেমন ধরো এখানেও 3টে ভাগ আছে সেকেন্ড ইউনিটেরও। আর 3 নাম্বার ইউনিটটা ভীষণই ছোট, নলেজ অ্যান্ড রিজনিং, এটা ভীষণই ছোট ইউনিট, খুব অল্প সময় লাগবে। আর এটাতে 2টো ভাগ আছে এবং এটাতে 3টে ভাগ আছে। তো এখানের মধ্যে ইউনিট 3টা হচ্ছে সব থেকে ছোট হচ্ছে ইউনিট 3। আর ইউনিট 1, ইউনিট 4 আর ইউনিট 5, এই 3টে প্রায় সমান সমান, তবে ছোটোই বলা চলে। তবে সব থেকে বড় যেটা ব্যাপার হচ্ছে ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 4, 5, এগুলো আমার মনে হয় যে একবার যদি পড়ে নাও তাহলেই হয়ে যাবে। কিন্তু সব থেকে বড় যেটা জটিল জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-এ অনেক জিনিস আছে যেগুলো তোমাকে বারবার করে করতে হতে পারে, যেগুলো একবার পড়লে তোমার হবে না সেরকম। যেমন তখন সার্চিং টেকনিক্স, এই জিনিসটা আমি পুরোটা পড়েছিলাম, এবং একটা জিনিস আমি সবেতেই করি যে কোনো কিছু পড়ার পর সেই জিনিসটা মনে আছে কিনা সেটা দেখা। কারণ অনেক সময় এটা হয় যে একবার পড়ে নিয়েছি, সেই জিনিসটা বুঝেও গেছি, এবং এক্সামে দেখছি যে এই জিনিসটা আমি পড়ে এসেছি কিন্তু কি পড়েছি সেটা মনে পড়ছে না। এই জিনিসটা সবার ক্ষেত্রেই হয়, অনেক সময় টেনশনে ভুলে যাওয়া হয়, অনেক সময় মনে হচ্ছে যে মনে পড়বে কিন্তু কি পড়েছিলাম সেটা কিছুতেই মনে পড়ছে না। মনে হচ্ছে যে এই জায়গায় বসে এই টাইমে পড়েছিলাম, এই সিলেবাসের এই জায়গাটাই ছিল, সেই সমস্ত কিছু মনে পড়ে, কিন্তু কি পড়েছিলাম সেটা মনে পড়ে না। তো সেটা যেন না হয় সেটা করার জন্য কি করতে হবে, বারবার রিভিশন করতে হবে। এই অল্প সময় পড়েও এবং তাড়াতাড়ির মধ্যে আবার একবার রিভিশন করতে হবে। তুমি যদি রিভিশন না করো তাহলে ভুলে যাবে। কিন্তু সমস্ত জিনিস রিভিশন করার প্রয়োজনও হয় না, কোন জিনিসটা রিভিশন করতে হবে কোন জিনিসটা রিভিশন করার দরকার নেই সেটা বোঝাই সব থেকে বড় ব্যাপার। যেমন হচ্ছে এই ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার আছে যে ওভারভিউ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রবলেমস অফ এআই টেকনিক্স, এই জিনিসগুলো না ভীষণ ইজি, তুমি একবার পড়বে তোমার হয়ে যাবে, বেশিবার পড়তে হবে না, কোনো রিভিশনের সেইভাবে দরকার পড়বে না। কিন্তু এই যে জিনিসগুলো আছে না, ইউনিট 2টা বিশেষ করে, এটার কিন্তু বারবার রিভিশনের দরকার হয়। বিশেষ করে দেখো ব্রিথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, ডেপথ লিমিটেড সার্চ, তারপর বাইডাইরেকশনাল সার্চ, এই জিনিসগুলো না আমি তখন দাগ দিয়ে রেখেছিলাম, কারণ এই জিনিসগুলো আমি বারবার ভুলে যাচ্ছিলাম। তো সেই জন্য দাগ দিয়ে রেখেছিলাম এবং লিখে লিখে পড়েছিলাম, যে যেগুলো মনে পড়ছে না, যেগুলো টাফ লাগছে সেগুলোর ওপর বারবার করে ফোকাস করা, কারণ এইগুলো সিলেবাসে আছে, এইখান থেকে যে কোনো একটা থেকে তো কোশ্চেন আসবেই, সেরকম ব্যাপার। যেমন এখানে এ স্টার সার্চ, এটাও যদি ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমার মনে থেকে গেছিলো তাই এটা দাগ দিইনি। কিন্তু যেই জিনিসগুলো আমাকে মনে হচ্ছিলো বারবার প্র্যাকটিস করতে হবে, যেগুলো ভুলে যেতে পারি এবং অ্যাক্টিভ রিকল করলে সেগুলো মনে পড়ছে না, তো সেগুলো নিচে আমি দাগ দিয়ে রেখেছিলাম যাতে এইগুলো বারবার করে প্র্যাকটিস করতে হয়, এবং করেও ছিলাম। তো সেই জন্য যে স্পেসিফিক জিনিসগুলো মনে হচ্ছে যে এগুলো বারবার করতে হতে পারে, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দাগ দিয়ে দাও এবং সেইগুলোকে বারবার প্র্যাকটিস করো, নাকি গোটা সমস্ত জিনিসকে। কারণ অত করার মতো টাইম নেই, কিছু কিছু জিনিস তোমার একবার করলেই হয়ে যাবে, কিছু কিছু জিনিসে একটু বেশি করে টাইম দিতে হবে। তো তুমি খেয়াল করে দেখবে যে 80% তোমার সিলেবাসের জিনিস একবার পড়লেই হয়ে যাবে, এবং 20% এমন কিছু জিনিস থাকবে যেগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে। সেই 20% জিনিসের ওপর তোমার 80% ফোকাস থাকতে হবে। এখানেও 80-20 রুল কাজ করে। আর 80-20 রুল এখানে নয়, যে কোনো ক্ষেত্রেই কাজ করে, যেটা হচ্ছে তোমার 20% ওয়ার্ক তোমাকে 80% রেজাল্ট এনে দিতে পারে। তো সিলেবাসে কি কি আছে সেগুলো তো তোমার জানা হয়ে গেল, এবার তোমাকে জানতে হবে যে কোথা থেকে পড়বে। তো আমি যেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটা পড়েছিলাম, সেখানে যেই প্লেলিস্টটা ফলো করেছিলাম সেটা হচ্ছে গেট স্ম্যাশার্স চ্যানেলে। গেট স্ম্যাশার্স চ্যানেলে যে প্লেলিস্টটা আছে সেটা দেখবে অনেক বড়, অনেক কিছু আছে, অত কিছু দরকার হয় না। তুমি স্পেসিফিক্যালি টপিকগুলো দিয়ে সার্চ করবে ইউটিউবে, সেই টপিকগুলো দিয়ে যখনই তুমি সার্চ করবে দেখবে গেট স্ম্যাশার্স চ্যানেলেরই কোনো না কোনো ভিডিও আসছে। তো সেই টপিক ওয়াইজ সার্চ করে করে গেট স্ম্যাশার্স চ্যানেলের ভিডিওগুলো দেখে নিও, সেখানেই হবে। কারণ অত ভিডিও আছে না, অত ভিডিও তুমি দেখতে পারবে না এক্সামের এই কদিনে, তাই যেগুলো টপিক ওয়াইজ সার্চ করে প্রথমে আসছে ওই চ্যানেলটাতেই আসবে দেখবে, সেইগুলো ভালো মতো করে নিও। কারণ এক্সট্রা কিছু করতে যেও না, এই সিলেবাসে যতগুলো কিওয়ার্ড পাচ্ছ, যতগুলো টপিক পাচ্ছ, সমস্ত টপিক সম্পর্কে তোমার আইডিয়া থাকা দরকার, সেটা করলেই হয়ে যাবে। এবং নোটসের জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারো, শর্ট নোটসের জন্য চ্যাট জিপিটি থেকে তুমি যদি নোটস নিয়ে পড়ো, হতে পারে তোমার পুরো জিনিসটা মনে থাকলো না, কিন্তু যদি তোমার অলরেডি কিছু জানা থাকে, সমস্ত কিছু তুমি জানো অলরেডি, তখন রিভিশনের জন্য চ্যাট জিপিটির নোটস ব্যবহার করতে পারো। সেখানে তুমি ইউনিট 1টা গোটাটা কপি করবে, ওখানে পেস্ট করবে
এবং গিভ নোটস লিখে দেবে, তাহলে দেখবে সুন্দর নোটস দিয়ে দেবে। সেই পয়েন্টগুলো দেখে তুমি সহজেই পুরো জিনিসটা রিভাইজ করে নিতে পারবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রিপেয়ার 5 স্টার টপিকস, যেগুলো গ্যারেন্টিড কোশ্চেন আছে। মানে কিছু কিছু কোশ্চেন আছে দেখবে যেইগুলোর মধ্যে একটা না একটা আসবে, এটা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। যেমন ধরো সিলেবাস থেকে দেখলে এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলোর মধ্যে কোনো না কোনোটা আসেই। এই এ স্টার সার্চ খুব ইম্পর্টেন্ট, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া ধরো 8 পাজল প্রবলেম আসে, তো অনেক জিনিস আছে যেগুলো তুমি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো প্রায়ই আসে। তো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি দেখে নেবে অবশ্যই। এবং এই চ্যানেলে অলরেডি সাজেশন ভিডিওতে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়া হয়েছে। তবে যেই টপিকগুলো করবে শুধুমাত্র সেই জিনিসের কনসেপ্ট বুঝবে তাই নয়, কিছু কিছু ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামগুলো ভালো মতো করে বুঝবে, দেখে যেও। কারণ তুমি যদি প্রথমে ডায়াগ্রাম দাও এবং তারপর সেগুলোকে এক্সপ্লেন করো, কনসেপ্ট লেখো, সেগুলোতে বেশি মার্কস পাওয়া যায়। তো অবশ্যই যে টপিকগুলো আছে সেগুলো ডায়াগ্রামগুলোর ওপরেও বেশি করে ফোকাস করবে। থার্ড টিপ হচ্ছে ইমপ্রুভ অ্যান্সার রাইটিং টেকনিক। লেখার ধরনটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে, সেই জন্য আইডিয়া মেথড এটা ট্রাই করতে পারো। আইডিয়ার ফুল ফর্ম কি? আই ফর ইন্ট্রোডিউস দ্য ডেফিনেশন। প্রথমে ডেফিনেশন দিয়ে স্টার্ট করো, কোনো কোশ্চেন থাকলে সেটার ডেফিনেশনটা আগে লিখে দাও এবং ডেফিনেশনে যে মেন কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই লেখার চেষ্টা করো। অনেকে এমন করে যে প্রথমে তো ভুজুং ভাজুং যা খুশি লিখে দেয় এবং শেষের দিকে যেগুলো জানে সেগুলো লেখে অ্যান্সারটা বড় করার জন্য, আর সেটাই হচ্ছে সব থেকে বড় ভুল। তুমি যত কিছু জানো জেনুইনলি সেগুলোকে সবার আগে লেখো, তারপর যদি মনে হয় যে 15 মার্কসের অ্যান্সার আছে এটুকু লিখলে তো হবে না, তো যা ভুজুং ভাজুং দেওয়ার সেগুলো লাস্টের দিকে দাও নাকি প্রথমের দিকে, ঠিক আছে? তারপর আছে ডি ফর ডায়াগ্রাম ইফ অ্যাপ্লিকেবল। যদি রিলেভেন্ট কিছু ডায়াগ্রাম আছে তবে সেই ডায়াগ্রামটা এঁকে দেওয়ার চেষ্টা করো, সেটাতে প্রচুর মার্কস পাওয়া যায়। ডায়াগ্রামে তো একটা খাতা ভরতেও সুবিধা হয়, খাতাটা অনেক ভরাট ভরাট লাগে, বেশি কিছু লিখতেও হয় না, খুব সহজেই ডায়াগ্রাম জিনিসটা যখনই পাবে যদি নাও বলা থাকে তবুও দিয়ে আসার চেষ্টা করো। তারপর হচ্ছে ই ফর এক্সাম্পল। এক্সাম্পল যদি কিছু থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করো এবং একের অধিক যদি পারো সেগুলোও মনে রাখার চেষ্টা করো এবং এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো। তারপর এ ফর হচ্ছে অ্যাডভান্টেজেস অর অ্যাপ্লিকেশনস। যদি সেইগুলোর কিছু অ্যাডভান্টেজ থাকে সেটাও দিতে পারো, যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে সেটাও দিতে পারো। আর অ্যাপ্লিকেশন সেগুলো কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলোও দিতে পারো। তো এই আইডিয়া মেথডটা মনে রেখো, এইভাবে লিখো, তাহলে বেশি নাম্বার পাওয়ার চান্স থাকে। ফোর্থ টিপস হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইনস্টেড অফ মেমোরাইজিং। তোমাকে জিনিসটা বোঝার ওপর বেশি করে ফোকাস করতে হবে নাকি মুখস্থ করার ওপর। তুমি যদি মুখস্থ করে নাও তাহলে খুব সম্ভবত জিনিসটা ভুলে যাবে, আর এত কিছু মুখস্থ করা পসিবলও নয়। আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলোতে তো মুখস্থ জিনিসটা চলেই না। মুখস্থ করে তুমি কত দূর চালাবে, সেটা পসিবলই নয়। তা জিনিসটা বোঝার চেষ্টা করো এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করো। তো আমি এটা সবসময় করতাম যে কোনো জিনিসকে না কখনো মুখস্থ করি না, আমার কোনো ডেফিনেশন মনেই নেই। তো সেই জন্য আমি জিনিসটার একদম কোর কনসেপ্টটা বুঝতাম এবং নিজে বানিয়ে লিখতাম, যেটুকু বুঝেছি সেটা। তুমি যদি পুরো জিনিসটা বুঝে নিজের ভাষায় লিখে দাও, কনসেপ্টটা যদি সেম থাকে তাহলে অবশ্যই তুমি মার্কস পাবে। আর আমি আগেই বললাম যে গেটস মেসার্স চ্যানেলে অলরেডি সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে, সেই ভিডিওগুলো দেখে তুমি প্রিপেয়ার করে নিতে পারো এবং সেখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। জেনুইনলি ওখানে যিনি টিচার আছেন তিনি খুব ভালো বোঝান এবং একটা সিম্পল জিনিসকে এত সহজভাবে বোঝান, ওখানে তোমাকে বুঝতে কোনো প্রবলেমই হবে না। তাই সমস্ত জিনিস বোঝার উপর বেশি করে ফোকাস করো এবং খাতা পেন নিয়ে বসে সেই জিনিসগুলো লেখো। সেই ভিডিও লেকচার দেখার সাথে সাথে তুমি সেম জিনিসটা লিখতে থাকো। তুমি যখন লেখো তখন সেই জিনিসটা তোমার বেশি করে মনে থাকে। তাই অবশ্যই ভিডিও লেকচার শুধু দেখো না, তুমি নিজের নোটস বানাতে থাকো সঙ্গে সঙ্গে, তাহলে তোমার জিনিসগুলো আরও বেশি করে মনে থাকবে। 5 নাম্বার টিপস হচ্ছে মেনটেন ক্লিন অ্যান্ড স্ট্রাকচার প্রেজেন্টেশন। তো তোমার পেপারের প্রেজেন্টেশনটা কেমন সেটার ওপরেও কিন্তু তোমার মার্কস বাড়া কমা অনেকটা নির্ভর করে। তো সবার প্রথমে তোমার হেডলাইন সবসময় ক্লিয়ার থাকতে হবে। একটা সুন্দর করে প্রথমে হেডলাইন দেবে এবং তার নিচে একটা দাগ দিয়ে দিতে পারো এবং হেডলাইনটা যেন নর্মাল লেখার থেকে একটু বড় সাইজের হয়, তাহলে হেডলাইনটা বুঝতে সুবিধা হয়। তুমি মাল্টিপল ইঙ্ক ইউজ করতে পারো, যে ব্ল্যাক কালারের পেনে হেডলাইন দিলে তারপর ব্লু কালারের পেনে বাকি লেখাগুলো লিখলে, সেভাবে করতে পারো। তারপর হচ্ছে ডায়াগ্রাম নিট। একটা সুন্দর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। প্রথমে তো ধরো এইখানে বললামই, প্রথমে ডেফিনেশন দিলে তারপর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলে, তো সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় সেই জিনিসটার ওপর খেয়াল রেখো। তারপর হচ্ছে এক্সাম্পলস হাইলাইটেড।
তারপর যে এক্সাম্পল দিতে বললাম ওটা লেখার পর না হাইলাইট করে দিও। তুমি যেই জিনিসগুলো জেনুইনলি জানো যে এইগুলো আমি ঠিক করেছি, এই কিওয়ার্ডগুলো হচ্ছে রিলেভেন্ট, সেগুলোর তলায় দাগ দিয়ে দাও। বিশেষ করে এক্সাম্পল থাকলে পেন্সিল দিয়ে দাগ দাও, পেনে করে নয়, তাহলে সেই জিনিসগুলো হাইলাইট হবে। আর টিচার যেহেতু এত খাতা দেখে, তো টিচারের কাছে টাইম হয় না প্রত্যেক স্টুডেন্টের খাতা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। তো সেই জন্য টিচার তাড়াতাড়ির মধ্যে যেগুলো দেখতে পান সেগুলোর ওপরেই স্টুডেন্টকে মার্কস দেন। তো সেই জন্য তুমি যদি কোনো জিনিসকে হাইলাইট করে দাও, সেগুলো টিচারের চোখে সবার আগে পড়ে এবং সেই জিনিসটা থেকে তোমার মার্কস অনেক ভালো চলে আসে। তো সেই জন্য এক্সাম্পল হোক বা কোনো স্পেশাল কিওয়ার্ড হোক, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেগুলো তলায় দাগ দিয়ে দেওয়ার চেষ্টা করো এবং হাইলাইট করো। এবং তারপর হচ্ছে প্যারাগ্রাফের বদলে বুলেট পয়েন্টস ইউজ করো। তোমার ধরো 15 মার্কসের কোনো একটা কোশ্চেন আসে, সেটা তুমি লিখলে পুরো জিনিসটা, এবং তুমি যদি একটা প্যারাগ্রাফই সব জিনিস লিখে দাও, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো ধরো তোমার একটা 15 মার্কসের কোশ্চেন আছে, তো সেখানে যদি তুমি পুরো অ্যান্সারটা প্যারাগ্রাফে লিখে দাও, সেটা দেখতে তো ভালো লাগেই না, তোমার খাটালিও বাড়ে। তার বদলে তুমি যদি বুলেট পয়েন্টসগুলো লিখে দাও, তাহলে তোমার এক তো খাটালি কম হলো, তোমাকে কম লিখতে হবে, প্লাস হচ্ছে অনেকটা জায়গা কমলো ধরো, কারণ ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে এক একটা পয়েন্ট, তো অনেকটা জায়গা বাঁচলো এবং জিনিসটা নিট অ্যান্ড ক্লিনও হলো। তো এক কাজেই তোমার দু কাজ হয়ে গেল। তো এইভাবে করলে তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে এবং প্রেজেন্টেশন ভালো হলেই খাতাটা দেখতে সুন্দর লাগবে এবং তুমি ভালো মার্কস পাবে। এই কয়েকটা টিপস ফলো করলেই তুমি একটা ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে। আর একটা ল আছে যেটাকে বলে পার্কিনসন্স ল। সেই লটা বলে যে ওয়ার্ক এক্সপেন্স টু ফিল দ্য টাইম অ্যাভেলেবেল ফর ইটস কমপ্লিশন। মানে তোমাকে যদি একটা সেমিস্টার এক্সামের জন্য 5 মাস টাইম দেওয়া হয়, তুমি ভাববে আমার কাছে তো 5 মাস টাইম আছে, তো আমি একটু একটু করে পড়বো এবং লাস্টের দিকে দেখে নেবো, প্রথম দিকটা অতটা পড়বো না, তো 5 মাসের মধ্যে হয়ে যাবে। এবং সেই সেমিস্টার এক্সামের জন্যই তোমাকে যদি 5 দিন টাইম দেওয়া হয়, তুমি সেই 5 দিনই এত এফিশিয়েন্টলি পড়বে, তোমার 5 দিনই সেই এক্সামটা হয়ে যাবে। তো তোমার কাছে যতটা টাইম থাকে, তোমাকে যদি বেশি টাইম দেওয়া হয় তুমি সেইখানে ঢিলেমো করো, এবং যদি তোমাকে কম টাইম দেওয়া হয় তো সেখানে তুমি এফিশিয়েন্টলি কাজ করো। তো ডেডলাইনটা ম্যাটার করে এখানে। তুমি সত্যি করে একদম জেনুইনলি বলো তো, একদম সাবস্ক্রাইব বাটনে হাত রেখে বলো যে তুমি এই এক্সামের লাস্ট মোমেন্টেই বেশি এফিশিয়েন্টলি পড়বে। সারা বছর এত টাইম থাকা সত্ত্বেও তুমি সেইভাবে কিছুই পড়োনি। সেইভাবে কেন, হয়তো পড়োইনি।